পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এবার ঘুম উড়েছে বাংলাদেশের। পশ্চিমবঙ্গের ক্ষমতা বদল কিভাবে বিপদ বাড়ালো বাংলাদেশে। পশ্চিমবঙ্গে মমতা আউট আর বিজেপি ইন। বাংলায় ক্ষমতায় আসার পরই ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার ৪৫ দিনের ডেডলাইন ঘোষণা অমিত শাহের। পশ্চিমবঙ্গ জয়ের পর দিল্লির এখন নতুন মিশন শুরু। বিপাকে পড়ল ঢাকা। তবে কেন? খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিজেপির জয় মানেই সীমান্তে আতঙ্ক। সেই সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কেন চিন্তা বাড়ল পাকিস্তানেরও। ২০২৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু ভারতের রাজনীতির মানচিত্রই বদলে দেয়নি, বরং এর কম্পন যেন অনুভূত হচ্ছে সীমান্তের ওই পারেও। দেখুন, চাণক্যর নীতি অনুসারে একটা ছোট প্রতিবেশী রাষ্ট্র যদি সবসময় বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার মাঝে, যেমন ধরুন ভারত বনাম চীন, এক্ষেত্রে ব্যালেন্সিং বা ডু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, তবে বড় শক্তির জন্য তা কৌশলগত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর বাংলাদেশ এতদিন ধরেই দুই নৌকায় পা দিয়েই চলছিল। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার আসায় দিল্লির হাত এখন আরও অনেক বেশি শক্তিশালী হলো। আর এক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। বাংলার নির্বাচনের ফলাফল আসার পর থেকেই আমরা দেখছিলাম বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিল উর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিভাবে তাদের ভয় ও আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাদের ভয় হলো পুশব্যাক, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ সামনে আসতেই এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন যে প্রায় ২,৮৬০টি নাগরিকত্ব যাচাইয়ের মামলা এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ঝুলে আছে। ভারত চায় এর দ্রুত ভেরিফিকেশন করতে। অন্যদিকে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও স্পষ্ট জানিয়েছেন যে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেশ ছাড়া করতে হবে। দেখুন, এর আগের ভিডিওতেও আমি এ বিষয়ে আলোচনা করেছি যে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় ৪,০০০ কিলোমিটারে ৮১% এখন বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার অধীনে। এতদিন জমি অধিগ্রহণের সমস্যায় কাঁটাতারের বেড়া বা ফেন্সিং আটকে ছিল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন ৪৫ দিনের ডেডলাইন দিয়েছেন। এর ফলে ৬০০ একর জমি দ্রুত অধিগ্রহণ করে ৫ স্তরীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে, যার ফলে আইএসআই বা ভারত বিরোধী শক্তির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ এখন সিল হতে চলেছে। তবে ভয়ের মাঝেও বাংলাদেশের জন্য এখন একটা আশার আলো হলো তিস্তা জলবন্টন চুক্তি। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে যে জলবন্টন চুক্তি আটকে ছিল, এখন তা বাস্তবায়নের পথ পরিষ্কার বলেই মনে করা হচ্ছে। এই তিস্তা নদী ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুবই কাছে। এখানে চীন বিনিয়োগ করতে আগ্রহী ছিল আগাগোড়ায়, কিন্তু এখন কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় ভারত এই প্রকল্পে নিজেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, যা চীনের প্রভাবকে রুখতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশের শক্তি নিরাপত্তার একটা বড় অংশ ভারতের ওপর এখন নির্ভরশীল। যেমন ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশের ৭ থেকে ১০% বিদ্যুৎ যায়। সম্প্রতি বাংলাদেশ এই চুক্তির শর্ত নিয়ে প্রশ্নও তুলেছিল। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাদের নীতি পরিবর্তন করে জানিয়েছে যে এই বিদ্যুৎ এখন ভারতেরই অভ্যন্তরীণ গ্রিডেও সরবরাহ করা যাবে। অর্থাৎ ভারতের তরফ থেকে এটা একটা পরিষ্কার কূটনৈতিক বার্তা যে শক্তি নিরাপত্তা নিয়ে অতিরিক্ত দর কষাকষি বাংলাদেশের জন্য হিতে বিপরীত হতে পারে। এরই মধ্যে কিছু তথ্য বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এতদিন কেন্দ্রকে এড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার বা তারেক রহমানের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন, যা ছিল এক ধরনের প্যারা ডিপ্লোমেসি। মানে এইভাবেই তিনি নিজেকে একটা আলাদা চ্যানেল হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের এই ঐতিহাসিক হারের ফলে সেই স্বতন্ত্র চ্যানেলের অস্তিত্ব কার্যত শেষ হয়ে গিয়েছে। এখন ঢাকাকে সমস্ত আলোচনার জন্য সরাসরি দিল্লির মুখোমুখি হতে হবে। এছাড়া এই নির্বাচনে মতুয়া সম্প্রদায় বিজেপির হয়ে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। ২০১৯ সালে এনআরসি নিয়ে আতঙ্ক থাকলেও ২০২৪ সালে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা
মতুয়াদের পুনরায় বিজেপির হিন্দু শরণার্থী পরিচিতির দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো সিএএ-কে ভারতের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখলেও ভারতের জন্য এটা ছিল একটা বিশুদ্ধ মানবিক ও রাজনৈতিক পদক্ষেপ। অন্যদিকে চলতি বছরের আগামী ডিসেম্বরে 1996 সালের গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদও শেষ হচ্ছে, যার ফলে এটা পুনর্বিকরণের সময় ভারত এখন অনেক বেশি কঠোর শর্ত আরোপ করতে পারবে বাংলাদেশের কাছে। 54টি আন্তঃসীমান্ত নদীর জন্য নির্ভরশীল বাংলাদেশ এখন বুঝতে পারছে যে ভারতের সাথে শত্রুতা করা তাদের ইকোনমি এবং ভৌগোলিক অবস্থানের জন্য ঠিক কতটা ঝুঁকিপূর্ণ। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশ শুধু একটা জনসংখ্যার পরিবর্তনই নয়, এটা একটা জাতীয় নিরাপত্তার হুমকিও। সীমান্তের অনেক বাড়ি এমনভাবে অবস্থিত যেন খানিকটা এরকম যে রান্নাঘর ভারতে আর শোবার ঘর বাংলাদেশে। আর এই পোর্টস বর্ডার বা আলগা সীমান্তের সুবিধা নিয়েই আল কায়দা বা জামাতের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো দিনের পর দিন এতদিন ধরে ভারতে প্রবেশ করছিল। 370 ধারা বাতিলের পর যেমন কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের এই অনুপ্রবেশ ইকোসিস্টেমকে ধ্বংস করাই এখন বিজেপির প্রধান লক্ষ্য। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপির জয় কেবল একটা ক্ষমতার পরিবর্তনই নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটা টার্নিং পয়েন্টও বটে। ভারত এখন তার পূর্ব দিকের সীমান্ত পুরোপুরি সিল করতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে বাংলাদেশের জন্য বার্তাও খুব স্পষ্ট। ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে উন্নয়ন সম্ভব, কিন্তু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত করলে তার ফলাফল খুবই খারাপ হবে সমগ্র বাংলাদেশের জন্য। ভারতের এই পদক্ষেপের বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।